আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামী সপ্তাহে পুঁজিবাজার কেমন যেতে পারে? আজকে শুক্রবার মার্কেট বন্ধ, রবিবার থেকে মার্কেট ওপেন। এখন অনেকগুলো ঘটনা ঘটতেছে, যার কারণে অবশ্যই আগামী সপ্তাহ নিয়ে আপনারা অনেক বেশি টেনশনে আছেন। এটা স্বাভাবিক থাকাটাই। বিষয়গুলো আসলে আমাদের দেশের না, ঘটনাটা আমাদের দেশের না। সেটা হচ্ছে, আমি একটা ভিডিও দিয়েছিলাম সন্ধ্যায় ইরান ইসরায়েলের বিষয়ে। তো এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগই মনে করতেছে, এবং এর বাহিরেও আমি অন্যান্য চ্যানেলগুলোতে ঢুকে দেখলাম যে তারা ভাবতেছে যে রবিবারে বা আগামী সপ্তাহে এর একটা ইম্প্যাক্ট, ইরান ইসরায়েলের যুদ্ধের একটা ইম্প্যাক্ট বাংলাদেশের পুঁজিবাজারে পড়তে পারে। হ্যাঁ, পারে, অস্বাভাবিক কিছু না। কেন পড়তে পারে? সেটা হচ্ছে, পৃথিবীর কোনো প্রান্তে কোনো কিছু হইলে বাংলাদেশের উপর এটার একটা, বাংলাদেশের পুঁজিবাজারের উপর একটা প্রভাব পড়ে। বাংলাদেশের অন্য কোনো সেক্টরে এটার প্রভাব পড়ে না, কিন্তু পুঁজিবাজারে পড়ে। তো এখানে ক্ষতিগ্রস্ত কারা হয় সেটা অবশ্যই আপনারা, মানে কোন শ্রেণীর, মানে পুঁজিবাজারে যারা বিভিন্ন টাইপেরই, তো মিড টার্ম ইনভেস্টর, লং টার্ম ইনভেস্টর, শর্ট টার্ম ইনভেস্টর, বিভিন্ন রকম ট্রেডার, সবাই তো এখানে এই মার্কেট, একই মার্কেটে ঘুরপাক খাচ্ছে। তো এখানে এরকম সিচুয়েশানে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনারা সেটা ক্যালকুলেশন করে নেবেন। আচ্ছা, এখন আগামী সপ্তাহ কি কেমন হতে পারে, এটা হচ্ছে প্রশ্ন। টোটাল যদি আমি এক সপ্তাহ হিসাব করে রবিবার থেকে বৃহস্পতিবার আগামী, মার্কেট ভালো যাওয়ার সম্ভাবনা আছে, এটা আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, প্রথম হয়তো রবিবারে একটা ইম্প্যাক্ট পড়তে পারে ইরান ইসরায়েলের বিষয়, কিন্তু আমি সেটা বলছিলাম ভিডিওতে যে যুদ্ধটা অলরেডি 4-5 দিন হয়ে গেছে। যদি না পারমাণবিক এই সমস্ত বিষয়গুলো না আসে, কারণ ইরানের কাছে পারমাণবিক বোমা আছে, ইসরায়েলের কাছেও আছে। তো ইসরায়েল জেনে শুনে বুঝেই কিন্তু ইরানে আক্রমণ করছে। এখন ইরানের ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে যতটুকু জানা গেছে। তো ইরান কিন্তু পাল্টা আক্রমণ অলরেডি করছে, কিন্তু সেটা সম্ভবত মিসাইল বা জাতীয় কিছু। কিন্তু যখনই পারমাণবিক বিষয়টার, মানে প্রশ্নটা চলে আসবে, পারমাণবিক প্রশ্ন যখন চলে আসবে, তখন আগামীকাল, মানে আগামী সপ্তাহের মার্কেটটা একটু অন্যরকম হতে পারে যদি এরকম হয়। আর এখন যেভাবে আছে, যদি এইভাবে চলে তাহলে সমস্যা নেই। হ্যাঁ, এখানে একটা ইম্প্যাক্ট পড়বে, সেটা জ্বালানি তেলের উপর। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর আছে পুঁজিবাজার আমাদের তালিকাভুক্ত, এর উপর একটা ইম্প্যাক্ট পড়তে পারে। যেমন পড়ছিল টেক্সটাইলে, ট্রাম্প যখন একটা ঘোষণা দিয়েছিল, তার একটা ইম্প্যাক্ট পড়ছিল। সব কিছু মিলিয়ে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা, জ্বালানি তেলের দাম নাকি অলরেডি বেড়ে গেছে অনেক এই যুদ্ধের কারণে। এটা স্বাভাবিক বাড়বেই, যুদ্ধ হলে জ্বালানি তেলের চাহিদাটা বেড়ে যায়, যার কারণে দামও বেড়ে যায়। তো সব কিছু মিলিয়ে আমার কাছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে, মানে ওভারঅল যদি আগামী সপ্তাহ ধরে চিন্তা করি, মানে বিগত দিনগুলোতে আমরা যেভাবে ইন্ডেক্সকে দেখেছি, এভাবে পড়তেছে, হ্যাঁ, কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা কম। অনেকে দেখলাম যে বলার চেষ্টা করতেছেন ইন্ডেক্স 3,500-এ। আসলে ইন্ডেক্স যদি 3,500-এ নিয়ে আসতে হয়, শেয়ারগুলোর প্রাইসটাকে এতটুকু নিচে নামানো হয়েছে, এত কমে গেছে, ইন্ডেক্সকে যদি আরও নিচে নিয়ে আসতে হয়, তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাক্সমিকো লিমিটেডের ফ্লোর তুলে দিতে হবে। এবং ইসলামী ব্যাংকের ফ্লোর তুলে দিলেও 3,500 ইন্ডেক্স আসবে না। ব্যাক্সমিকো লিমিটেড যদি ফ্লোর তুলে দেয়, তাহলে হয়তো ইন্ডেক্স 3,500 আসতে পারে। এটা হচ্ছে মূল কথা। আর এর বাহিরে ইন্ডেক্স 3,500 আসার কোনো, মানে কাহিনী নেই, কোনো গল্পই নেই। কারণ ইন্ডেক্সকে সাধারণত নিচে ফালানো হয়। ইন্ডেক্সের যে শেয়ারগুলো সবচেয়ে বেশি ইন্ডেক্সের উপর প্রভাব বিস্তার করে, সেটা মূলত করে ব্যাংক সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টর টোটালি ইন্ডেক্সের উপর কোনো প্রভাবই বিস্তার করে না। ট্যানারি সেক্টর কোনো প্রভাবই বিস্তার করে না। মিউচুয়াল ফান্ড কোনো প্রভাবই বিস্তার করে না। হ্যাঁ, এগুলো কোনো ইন্ডেক্সের উপর কোনো ন্যূনতম প্রভাব বিস্তার করে না। যেটা করে সেটা হচ্ছে ব্যাংক সেক্টর, টোটালি ব্যাংক সেক্টর পুরোটাই করে ইন্ডেক্সের উপর প্রভাব বিস্তার। আর হচ্ছে ফুড অ্যান্ড অ্যালায়েন্সের 2-1টা ইউনিলিভার আছে। তারপর যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে পদ্মা মেঘনা, যমুনা অয়েল, অ্যাকমি ল্যাব আছে, স্কয়ার ফার্মা আছে, মেরিকো আছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিছু স্টক আছে 10-12টা। এখন আপনাদের একটা বিষয় বুঝতে হবে, ইন্ডেক্স 3,500 আসবে কিনা। আমি যদি এই বিষয়ে বলি, এখন মেরিকোর যে দাম আছে, র্যানেটার যে দাম আছে, র্যাকিট ব্যাংকাজার, স্কয়ার ফার্মা, পদ্মা মেঘনা, যমুনা অয়েল, অ্যাকমি ল্যাব, হ্যাঁ অ্যাকমি ল্যাব না, পদ্মা মেঘনা, যমুনা অয়েল, এদিক দিয়ে ব্যাংক, উত্তরা ব্যাংক, ইবিএল, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক যে সবগুলাই ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যা যা আছে, কারণ ব্যাংকের প্রভাব খুব বেশি পড়ে ইন্ডেক্সের উপর। আমি সব ব্যাংকটাকে ধরে নিলাম, এদের প্রাইস এখন যেখানে আছে,
এখান থেকে কি নামার সম্ভাবনা খুব বেশি আছে। যদি না থাকে তাহলে ইন্ডেক্স এই মুহূর্তে কোথায় আছে? 4700-তে, 700 নয়, 3500-এ কীভাবে আসে ইন্ডেক্স? আপনি ইন্ডেক্সকে 3500-এ কীভাবে আনবেন? কারণ ওদের ডিভিডেন্ডের সাথে যে কোম্পানিগুলোর অনেক বেশি প্রাইস কমে গেছে, ডিভিডেন্ড যে পরিমাণ তার থেকে আরও বেশি কমে গেছে, তাদেরকে কি আপনি আরও নিচে নিয়ে আসবেন? আনলে কিনবে লোকজনে। এত বোকা না স্মার্ট মানিরা, আমি মনে করি না তারা এত বোকা যে আপনাকে ডিভিডেন্ড বেস শেয়ার এত নিচে নিয়ে আসবে। এই কারণে বলি, হ্যাঁ, এবি ব্যাংক যদি 2 টাকা আসে আপনি সেখানে কিছু বলার না, আপনার আইএফআইসি ব্যাংক যদি 2.5 টাকা আসে আপনি সেটাকে কিছু বলতে পারেন না। হ্যাঁ, যারা ডিভিডেন্ড 1% 2% দেয় তাদের হিসেব ভিন্ন বিষয়, কিন্তু আমি বলতেছি ডিভিডেন্ড বেস যে শেয়ারগুলো, মানে যারা সরাসরি ইন্ডেক্সে মানে নিচে ফেলে, যেমন ওয়ালটন আছে, এদের যে মানে যে পরিমাণ এদের ডিভিডেন্ড দেয় বা এখন যে পরিমাণ প্রাইস আছে, এটা কিছু কিছু স্টকের প্রাইস আরও কমতে পারে, কিন্তু বেশিরভাগ ফান্ডামেন্টাল স্টকগুলোর প্রাইস একই জায়গায়, মানে তারা যে ডিভিডেন্ড দেয় তার কাছাকাছি চলে আসছে, এর থেকে নিচে আসার সম্ভাবনা নাই। সুতরাং ইন্ডেক্স 3500 আসবে বা এরকম আসবে এরকম চিন্তাভাবনা, এটা কারসাজিকারকদের একটা নতুন নাটক, তারা বলতেছে, কিন্তু আসলে এতটুকু আসার সম্ভাবনা নাই। কমতে পারে ইন্ডেক্স, কিন্তু এই জায়গায় আসার কোনো স্কোপ নাই, কারণ এটা আসে না, হিসেবে মিলে না। যদি এরকম 3500-এ নিয়ে আসতে হয় তাহলে যে শেয়ারগুলোর ডিভিডেন্ড 1% 2% 5% দিচ্ছে, মানে আপনারা যে শেয়ারগুলোকে সবচেয়ে বেশি ট্রেডাররা পছন্দ করেন, জাঙ্ক শেয়ারগুলো, তাহলে তাদের শেয়ার প্রত্যেকটা শেয়ারের প্রাইস 2 থেকে 3 টাকা নিয়ে আসতে হবে, তাহলে হয়তো ইন্ডেক্সকে 3500 আনা যাবে। হয় তাদেরকে 2-3 টাকা নিয়ে আসতে হবে, তাহলে ইন্ডেক্সকে 3500 আনা যাবে, আর না হয় ফান্ডামেন্টাল যে স্টকগুলো তাদের প্রাইস অনেক কমাইতে হবে, কিন্তু সেটা কমানো সম্ভব না। দেখা গেছে একটা স্টকের প্রাইস হচ্ছে 150 টাকা, সে ডিভিডেন্ড দিচ্ছে, এটাকে কী বলে 100% 120%, আপনি তাকে কীভাবে নিচে নিয়ে আসবেন? এটা কি সম্ভব না। তাইলে এই কঠিন মুহূর্তে আপনারা কী করবেন? এই কঠিন মুহূর্তে ভালো স্টকের সাথে থাকবেন, মানে ওই কী বলে, মানে কোনো ইয়ে নাই, পুলিশ মানে কী বলো যে, মানে ফুল স্টপ ছাড়াই, মানে এখানেই স্টপ, যে ফান্ডামেন্টাল শেয়ারের সাথে থাকতে হবে। আপনি এখানে ট্রেড করে কিছুই হবে না। 200-250 কোটি 300 কোটি টাকার লেনদেনে আপনি এখানে ফুল স্টপ দিতে হবে আপনাকে। ট্রেডের ক্ষেত্রে আপনাকে ফুল স্টপ দিতে হবে। আর যারা ট্রেড করতে করতে পারেন, সেটা আপনাদের যার রুচির বিষয়, যার চিন্তাভাবনার বিষয়, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। কিন্তু আমার ভিডিও যারা শোনেন, যারা আসলে আমাকে ফলো করার চেষ্টা করেন, আমি আপনাদেরকে বলতেছি ট্রেডিংয়ের ক্ষেত্রে এখানে ফুল স্টপ। যদি মার্কেটে থাকতে হয় তাহলে ডিভিডেন্ড বেস যেসব কোম্পানিগুলো আছে, আমি কয়েকদিন যেই কোম্পানিগুলোর নাম ভিডিও দিয়েছিলাম ওগুলোতে থাকতে হবে, এর বাহিরে অন্য কোনো বিকল্প নাই। কারণ দিন দিন পৃথিবী উত্তপ্ত হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, যদিও আজকে একটা বৈঠক হয়েছে, কিন্তু কোথায় কখন কীভাবে যে সেটা সময়ের বিষয়। মানে সব কিছু মিলিয়ে আমাদের গ্রামের একটা প্রবাদ আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। তো সুতরাং আপনারা খারাপ দিনের জন্য অপেক্ষা করেন, আর খারাপ দিনের জন্য যদি অপেক্ষা করেন তাহলে মার্কেটও খারাপ হবে, তাহলে আপনাদেরকে ওই সেফ জোনে আপনাদেরকে থাকতে হবে। ভালো থাকবেন সবাই। আর পরিষ্কার কথা হচ্ছে ইন্ডেক্স 3500 আসার সম্ভাবনা নাই, কারণ ইন্ডেক্স 3500 আনতে হলে 2টা কাজ করতে হবে। নাম্বার 1, জাঙ্ক শেয়ারগুলোকে 1 টাকা 2 টাকায় প্রাইজে নিয়ে আসতে হবে, আর না হয় ফান্ডামেন্টাল যে স্টকগুলোকে আছে সেগুলোকে অনেক প্রাইস কমাতে হবে, যেটা আদৌ সম্ভব না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।